আজকে আমরা বলবো হচ্ছে বিএসসিপিআর থিওরি কত রকম চিনে বিসমিল্লাহ। তো দেখো আমাদের বিএসসিপিআর এর পূর্ণরূপ হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। দেখো ভ্যালেন্স শেলের বাংলা কি? ভ্যালেন্স শেলের বাংলা হচ্ছে যোজ্যতা স্তর। ইলেকট্রন পেয়ার মানে কি? ইলেকট্রন পেয়ার মানে হচ্ছে ইলেকট্রন জোড়। ইলেকট্রন জোড়, আচ্ছা ইলেকট্রন জোড় আবার কয় ধরনের হতে পারে? ইলেকট্রন জোড় হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে বন্ধন জোড় আর একটা হচ্ছে মুক্ত জোড়। আর রিপালশন মানে হচ্ছে বিকর্ষণ, ওকে। আর থিওরি মানে হচ্ছে যে তত্ত্ব, ওকে। চলো এই তত্ত্বের ধারণাগুলো কি কি এমন লেখা দোকানে আমাকে দেখা। এক নম্বর বলা হচ্ছে দেখো যে কোন পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন জোড় সমূহ, তো ব্র্যাকেটে হচ্ছে বন্ধন জোড় এবং মুক্ত জোড়, এরা পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। খুবই স্বাভাবিক, আমরা জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। আচ্ছা এবারে দুই নম্বর হচ্ছে দেখো ইলেকট্রন জোড় সমূহ কি কি? বন্ধন জোড় এবং মুক্ত জোড় কেন্দ্রীয় পরমাণুর চারিদিকের ত্রিমাত্রিক স্থানে এমন ভাবে অবস্থান করবে যেন তাদের মধ্যে বিকর্ষণ সর্বনিম্ন হয়। বিকর্ষণ সর্বনিম্ন হয়, ওকে। অর্থাৎ তুমি চাইলেই যে কোনো ওয়েতে র্যান্ডমলি ইলেকট্রন জোড়গুলোকে স্থাপন করতে পারবে না, এমন ভাবে স্থাপন করা লাগবে যাতে করে তাদের মধ্যে বিকর্ষণ কি হয়? মিনিমাম হয়, ওকে। তিন নম্বর দেখো বন্ধন জোড় এবং মুক্ত জোড় ইলেকট্রন সমূহের বিকর্ষণের ক্রম, সেই ক্রমটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে ক্রমটা কি দেখো? বলছে এলপি বিকর্ষণ ইজ গ্রেটার দেন বিপি বিকর্ষণ এবং বিপি বিকর্ষণ ইজ গ্রেটার দেন বিপি বিকর্ষণ। দেখো এলপি মানে কি? এলপি মানে হচ্ছে লোন পেয়ার, এলপি মানে লোন পেয়ার, লোন পেয়ার মানে হচ্ছে মুক্ত জোড়, মুক্ত জোড়, ওকে, মুক্ত জোড়। আর বিপি মানে কি? দেখো বিপি মানে কি? বিপি মানে হচ্ছে বন্ধন জোড়। বিপি মানে কি? বন্ডেড পেয়ার। বিপি মানে বন্ডেড পেয়ার মানে হচ্ছে বন্ধন জোড়, ওকে। তাহলে বলা হচ্ছে মুক্ত জোড় বিকর্ষণের মান, মুক্ত জোড় বিকর্ষণের মান মুক্ত জোড় বন্ধন জোড় বিকর্ষণ থেকে বেশি, আবার মুক্ত জোড় বন্ধন জোড় বিকর্ষণের মান বন্ধন জোড় বিকর্ষণ অপেক্ষা কি বেশি হবে। তাহলে তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ওকে। এরপরে দেখো 4 নম্বরে কি বলছে? 4 নম্বরে বলছে এই তত্ত্বের সাহায্যে কোন সমযোজী অণু বা আয়নের আকৃতি ও বন্ধন কোণ নির্ধারিত হয়। তাহলে বিএসসিপিআর পদ্ধতি মূলত কি বের করা হয়? কোন সমযোজী অণু বা আয়নের আকৃতি এবং কি বন্ধন কোণ আমরা বের করব এখান থেকে। আচ্ছা 5 নম্বর দেখো কি বলছে? শুধুমাত্র এখন লেখা তো পড়ে পড়ে নেবে, স্লাইডে সব থাকে। দেখো কি বলছে এখানে? শুধুমাত্র বন্ধন জোড় ইলেকট্রন
ইলেকট্রন দ্বারা, শুধুমাত্র বন্ধন জোড় ইলেকট্রন দ্বারা সমযোজী অণু বা আয়নের আকৃতি নির্ধারিত হয়। তাহলে দেখো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সমযোজী অণু বা আয়নের আকৃতি নির্ধারণে অনলি কে পার্টিসিপেট করবে? বন্ধন জোড়। মুক্ত জোড়ের এখানে কোনো কাজ নেই, মুক্ত জোড়ের এখানে কোনো কাজ নেই। আচ্ছা এটা লক্ষ্য করো। তাহলে বেসিক্যালি বিএসইপিআর তত্ত্বের মূল আইডিয়াটা কি? মূল আইডিয়া হচ্ছে যে কোনো একটা কেন্দ্রীয় পরমাণুর চারপাশে বন্ধন জোড় এবং মুক্ত জোড় ইলেকট্রনগুলিকে এমন ভাবে স্থাপন করা লাগবে যেন তাদের মধ্যে বিকর্ষণ কি হয়? সর্বনিম্ন হয়। আর বিকর্ষণের ক্রমটা কি? মুক্ত জোড় গ্রেটার দেন মুক্ত জোড় বন্ধন জোড়, মুক্ত জোড় বন্ধন জোড় গ্রেটার দেন বন্ধন জোড় বন্ধন জোড়। এই জিনিসটা তোমরা মুখস্থ রাখবা। ওকে। আর এই তথ্য দিয়ে মূলত কি কোন একটা সমযোজী অণু বা আয়নের আকৃতি এবং বন্ধন কোণ নির্ণয় করা হয়। আর এই আকৃতি নির্ধারণে অনলি কার ভূমিকা থাকে? বন্ধন জোড় ইলেকট্রনের ভূমিকা থাকে। এগুলো হচ্ছে আমাদের মেইন কথা। হ্যাঁ, বন্ধন কোণ জিনিসটা কি? আসতেছি আমরা। এবার 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট বলা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন দ্বারা বন্ধন কোণের মান প্রভাবিত হয়। মুক্ত জোড় ইলেকট্রন কি করে অ্যাকচুয়ালি? মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে যে অণুর বন্ধন কোণের মানকে পরিবর্তন করে ফেলে। এটা হচ্ছে তার মেইন ভূমিকা। এরপরে দেখো 7 নাম্বার, যে কোনো অণু বা আয়নের ক্ষেত্রে দুই ধরনের জ্যামিতিক গঠন লক্ষ্য করা যেতে পারে। প্রথমটা হচ্ছে ইলেকট্রন জিওমেট্রি। এটা কি? বন্ধন জোড় ও মুক্ত জোড় মিলে যে জ্যামিতিক গঠন তাকে বলা হয় কি? ইলেকট্রন জিওমেট্রি। আর শুধুমাত্র বন্ধন জোড় নিয়ে যে জ্যামিতিক গঠন পাওয়া যায় তাকে বলা হয় মলিকুলার জিওমেট্রি। ওকে। এবার 8 নম্বর বলছে দেখো, সাধারণত কোন সমযোজী অণু বা আয়নে যে পরমাণুর সংখ্যা কম থাকে তাকে কেন্দ্রীয় পরমাণু, এবং কেন্দ্রীয় পরমাণুর চারপাশে মুক্ত জোড় ও অন্যান্য পরমাণুগুলো নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠনে অবস্থান করে। ওকে। আর 9 নম্বর হচ্ছে অণুর আকৃতির উপর ভিত্তি করে অণুর পোলারিটি সম্পর্কে ধারণা লাভ করা যায়। এটা আমাদের এখন জানা লাগবে না, এটা আমরা পরে পড়ব, এটা নিয়ে পরে কথা বলবো। ওকে। তারপর 10 নম্বর বলছে অণুর রেজোন্যান্স স্ট্রাকচার থাকলে তা ব্যাখ্যা করা যায়। এটাও তোমাদের এখন জানার প্রয়োজন নাই, এটা আমরা পরে এক্সপ্লেইন করব। আচ্ছা। আর 11 নম্বর পয়েন্টটা দেখো, অণুতে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে তাকে একক বন্ধনের মতো চিন্তা করে আকৃতি নির্ধারণ করতে হবে। আচ্ছা, সেই পয়েন্টটা আমরা মাথায় রাখবো। এখন দেখো মূলত অনেকগুলো পয়েন্ট এখানে আমি লিখছি, এখন আমি তোমাদেরকে একদম সিমুলেশন দিয়ে দেখাচ্ছি অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে। ঠিক আছে? ধরো তুমি 11টা পয়েন্টের কিছুই বুঝো নাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসো নেক্সট পয়েন্ট আমাদের, আমরা একটু সিমুলেশনে যাই। চলো, এটা হচ্ছে আমাদের ভিসিপি থিওরি সিমুলেশন। দেখো এখানে 3 ধরনের বন্ডিং সিস্টেম আছে। কি কি দেখো? সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড আর কি ট্রিপল বন্ড। ঠিক আছে? হচ্ছে বন্ডিং সিস্টেম হবে। লোন পেয়ার দেওয়ার ব্যবস্থা আছে। দেখো এই যে, তাহলে তুমি যদি এখানে ক্লিক করো একটা লোন পেয়ার চলে আসবে, আরেকটা ক্লিক করলে দুইটা লোন পেয়ার চলে আসবে, আরেকটা ক্লিক করলে তিনটা লোন পেয়ার চলে আসবে। এরপরে দেখো শো লোন পেয়ার, মানে তুমি চাইলে চিত্রের মধ্যে লোন পেয়ারগুলো দেখাইতে পারবা, এটার অপশন আছে। শো বন্ড অ্যাঙ্গেলস, অর্থাৎ দুইটা বন্ধনের মধ্যবর্তী যে কোণ সেটাকে বলা হয় বন্ধন কোণ, এগুলো তুমি দেখাইতে পারবে এখান থেকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমাদের দুই টাইপের জিওমেট্রি আছে, একটা হচ্ছে ইলেকট্রন জিওমেট্রি আর একটা কি মলিকুলার জিওমেট্রি। দুই টাইপের আমাদের জিওমেট্রি এখানে अवेलेबल আছে। আচ্ছা, ওকে। তো চলো আমি তোমাদেরকে এখন একটা করে एग्जांपल দেখাই। ধরো এখানে আমরা একটা পরমাণু নিছি, এটা হচ্ছে আমাদের একটা কেন্দ্রীয় পরমাণু। কি এটা বলো? এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। কি এটা? কেন্দ্রীয় পরমাণু। আচ্ছা, ঠিক আছে? ওকে। এখন মনে করো তুমি এইখানে ক্লিক করলাম, বন্ডিং এ ক্লিক করলাম, তবে একটা বন্ড চলে আসছে, এটা বন্ড চলে আসছে। এটা কি? এটা হচ্ছে বন্ধন জোড়। এটা কি বলো? বন্ধন জোড়। এটা হচ্ছে লোন পেয়ারের অপশন। এটা কি? লোন পেয়ারের অপশন। তুমি যদি লোন পেয়ারে ক্লিক করো তাহলে লোন পেয়ার চলে আসবে। বুঝতে পারছো? ধরো তুমি এটা ক্রস দিয়ে দিলে লোন পেয়ারটা চলে যাচ্ছে। তাহলে এই দাগগুলা দিয়ে কি বোঝায় আমাকে বলো? দাগগুলা দিয়ে বোঝায় বন্ধন জোড়। দাগগুলা দিয়ে কি বোঝায়? বন্ধন জোড়। লোন পেয়ারে ক্লিক করলে লোন পেয়ার আসবে। ঠিক আছে? লোন পেয়ার আসবে।
বলে এটা আমাদের আপাতত দরকার নেই, লোন পেয়ার আমি ক্লিক করলাম। আচ্ছা এখন তুমি যদি ঘুরাইতে পারবে, এভাবে দেখো ঘুরাইতে পারবে, কোনো সমস্যা নেই। এখন আমরা কাজ করবো মূলত দুইটা বন্ধন জোড় নিয়ে। প্রথমে দেখো তাহলে আরেকটা ক্লিক করলাম, দেখো দুইটা বন্ধন জোড় চলে আসছে, দুইটা বন্ধন জোড় চলে আসছে। কয়টা? এটাতে ক্রস দাও, একটা বন্ধন জোড় চলে যাবে, আবার ক্রস দাও, আরেকটা বন্ধন জোড় চলে যাবে, কিছু নাই, জাস্ট একটা নিউট্রাল পরমাণু পড়ে আছে এখানে। তাহলে এখানে একটা ক্লিক করলাম, কয়টা বন্ধন জোড় বলো, কয়টা বন্ধন জোড়? একটা বন্ধন জোড়। আবার ক্লিক করলাম, কয়টা বন্ধন জোড়? দুইটা বন্ধন জোড়। কয়টা বন্ধন জোড়? দুইটা বন্ধন জোড়। ঠিক আছে, আচ্ছা এবার মনোযোগ দিয়ে দেখো যে এই মাঝখানে যে বেগুনি কালারের যে পরমাণুটা আছে এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু। কি পরমাণু? কেন্দ্রীয় পরমাণু। আর যেগুলো তুমি সাদা সাদা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের প্রান্তীয় পরমাণু বা টার্মিনাল অ্যাটম। ওকে, মানে কেন্দ্রীয় পরমাণুর আশেপাশে যে পরমাণুগুলো থাকে তাকে বলা হয় প্রান্তীয় পরমাণু বা টার্মিনাল অ্যাটম। তাহলে এখন দেখো একটা কেন্দ্রীয় পরমাণুর চারপাশে কয়টা বন্ধন জোড় আছে? কয়টা বন্ধন জোড় আছে? দুইটা বন্ধন জোড়। কয়টা বন্ধন জোড়? দুইটা বন্ধন জোড়। তাহলে কোন একটা কেন্দ্রীয় পরমাণুর চারপাশে যদি দুইটা বন্ধন জোড় থাকে, দুইটা বন্ধন জোড় থাকে, তাহলে ওই অণুটার আকৃতি কেমন হবে? ওই অণুটার আকৃতি কেমন হবে দেখো, এই যে লেখা আছে, কি লেখা আছে দেখো, ইলেকট্রন জিওমেট্রি লিনিয়ার, মলিকুলার জিওমেট্রি কি লিনিয়ার। এখন দেখো যদি যদি কেন্দ্রীয় পরমাণুতে কোনো মুক্তজোড় ইলেকট্রন না থাকে, কি না থাকে? কোনো মুক্তজোড় ইলেকট্রন না থাকে, তাহলে ইলেকট্রন জিওমেট্রি আর মলিকুলার জিওমেট্রি সেম আসবে। বুঝতে পারছেন না? সেম আসবে। ওকে, এখন আছে বলো তো কোনো লোন পেয়ার এখানে আছে? লোন পেয়ার দেখো, এই যদি এখানে আমি একটা লোন পেয়ারে ক্লিক করি, একটা লোন পেয়ার চলে আসছে। ধরো আপাতত লোন পেয়ার নিয়ে আমাদের কাজ নাই, লোন পেয়ারের চিন্তা আমরা পরে করবো, পরের ক্লাসে। আজকে আমরা চিন্তা করবো শুধু বন্ধন জোড় নিয়ে। তাহলে আমাকে বলো কোন কেন্দ্রীয় পরমাণুর চারপাশে যদি যদি দুইটা বন্ধন জোড় থাকে, তাহলে বলো তো অণুটার আকৃতি কেমন হবে? দেখো লেখা আছে লিনিয়ার হবে। লিনিয়ার হবে, লিনিয়ার শব্দের বাংলা হচ্ছে সরল রৈখিক। লিনিয়ার শব্দের বাংলা কি? সরল রৈখিক। দেখো না সরল রৈখিক না, সরল লেখা এটা। এবং দেখো এইটা একটা বন্ধন, এইটা একটা বন্ধন, দুইটা বন্ধনের মাঝে কোণ কত? 180। কথাটা বুঝতে পারছো? 180। তাহলে এখানে আকৃতি কি বলো? এই অণুটার আকৃতি কি? সরল রৈখিক এবং বন্ধন কোণের মান কত? 180 ডিগ্রি। 180 বুঝছি? 180। ওকে, চলো এবার আমি তোমাদেরকে এটা আমি নোট ফাইলে লিখে দেখাচ্ছি। আচ্ছা তাহলে আমাদের প্রথম যে কেসটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুতে মুক্তজোড় ইলেকট্রন না থাকলে। তাহলে আমাদের প্রাথমিক যে কেসগুলো আসবে কি, কোনো লোন পেয়ার থাকবে না, কোনো লোন পেয়ার থাকবে না। লোন পেয়ার নিয়ে আমরা পরে কাজ করব, আগে লোন পেয়ার ছাড়া শিখি। তাহলে কেস নাম্বার 1 2BP, মানে কয়টা বন্ধন জোড়? দুইটা বন্ধন জোড়। দুইটা বন্ধন জোড়। তাহলে দেখো দুইটা বন্ধন জোড়ের একটা উদাহরণ দিতে পারবো আমাকে? এই যে দেখো উদাহরণ হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। কে? বেরিলিয়াম ক্লোরাইড। মানে একটা বেরিলিয়াম পরমাণুর চারপাশে কয়টা ক্লোরিন পরমাণু আছে? দুইটা ক্লোরিন পরমাণু আছে। দেখো এটা কিভাবে আঁকে, খুব সহজ। তুমি বেরিলিয়াম লিখবা, ওকে বেরিলিয়াম লিখবা, বেরিলিয়াম লিখবা, এই যে এই একটা বন্ধন জোড়, একটা বন্ধন, এই দেখো আরেকটা বন্ধন। তাহলে তুমি এখানে একটা ক্লোরিন দিয়ে দাও, এখানে একটা ক্লোরিন হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি? বেরিলিয়াম ক্লোরাইড। বেরিলিয়াম ক্লোরাইড। আচ্ছা তাহলে বলো এখানে বন্ধন কোণ কত? এই কথা বলো, বন্ধন কোণ কত? 180। বন্ধন কোণ হচ্ছে দুইটা বন্ধনের মধ্যবর্তী কোণ, দুইটা বন্ধনের মধ্যবর্তী কোণ 180। তাহলে আমরা এভাবে লিখবো, আমরা এভাবে লিখবো, আমরা এভাবে লিখবো আকৃতি, 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 আর লিখবো বন্ধন কোণ। বলো আকৃতি কি হবে? আকৃতি হবে লিনিয়ার। আকৃতি হবে লিনিয়ার
বা সরল রৈখিক সরল লিনিয়ার বা সরল রৈখিক। বলো বন্ধন কোণ কত? এই ছেলেরা 100 2 বিপি যত অণু আছে, যত অণুতে 2 বিপি থাকবে মানে দুইটা বন্ধন জোড় থাকবে, অলওয়েজ আকৃতি কি হবে? লিনিয়ার বা সরল রৈখিক। এবং বন্ধন কোণ কত হবে? 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ওকে দুইটা জিনিস বের করা শিখতে হবে, আকৃতি আর বন্ধন কোণ। আকৃতি আর বন্ধন কোণ। তাহলে 2 বিপি ক্লিয়ার সবার? ইজি। ওকে, চলো এবার আমরা সিমুলেশনে যাই। ওকে, সিমুলেশন যাই। এবার আমরা কি করব বলো? এবার বন্ধন জোড় একটা বানায় দিব। এবার কয়টা বন্ধন জোড় নিব? 3টা। এবার নিব 3টা। এই 3টা গাইস। এবার শেপে চেঞ্জ চলে আসছে না? শেপে চেঞ্জ চলে আসছে না? কমায় দাও, আবার সরলরৈখিক হয়ে যাবে। বুঝতে পারছো? একটা বাড়ায় দাও, দেখো শেপ চেঞ্জ হয়ে গেছে। সরলরৈখিক আছে? সরলরৈখিক আছে? নাই। স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে না? আচ্ছা দেখো এটা কি স্ট্রাকচার, দেখো তুমি দেখো এই দেখো দেখো এইটা হচ্ছে আমাদের একটা কেন্দ্রীয় পরমাণু। এই যে কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু আমাদের এই যে উপরে একটা পরমাণু, বামে একটা পরমাণু, ডানে একটা পরমাণু। এই শেপটাকে কি বলে? দেখো দেখো এইখানে তুমি যদি এই শীর্ষবিন্দুগুলোকে যুক্ত করে দাও কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? একটা ত্রিভুজ পাওয়া যাবে না? ত্রিভুজ পাওয়া যাবে কি? আচ্ছা ঠিক আছে। অথবা বলো তো এই স্ট্রাকচারটার মধ্যে কয়টা কি বলে যেটাকে, কয়টা শীর্ষবিন্দু আছে? 3টা। মানে 3টা কোণা আছে। কয়টা কোণা? 3টা কোণা। মানে এটাকে তুমি বলতে পারো ত্রিকোণাকার, ত্রিকোণাকার বা ত্রিভুজাকার, যেটা বলতে চাও কোনো সমস্যা নাই, তবে ত্রিকোণাকার বলা হয় বেশি। আর দেখো এই সবগুলো পরমাণু এই হোয়াইট বোর্ডের উপরেই আছে না? মানে এই বোর্ডের উপরেই আছে কিনা বলো? মানে সবগুলো পরমাণু একটা তলের উপরেই অবস্থান করছে। তাহলে সবগুলো পরমাণু কি একই সমতলে অবস্থান করছে, যেটাকে সমতলীয় বলা যাবে না? সমতলীয়। তাহলে স্ট্রাকচারটার নাম কি হবে? ত্রিকোণাকার সমতলীয়। ত্রিকোণাকার সমতলীয়। ইংলিশ কি? এই যে দেখো ইলেকট্রন জিওমেট্রি ট্রাইগোনাল প্লেনার এবং মলিকুলার জিওমেট্রি কি ট্রাইগোনাল প্লেনার। আমি কি বলছিলাম যে লোন পেয়ার যদি না থাকে, মুক্ত জোড় না থাকলে তো ইলেকট্রন জিওমেট্রি আর মলিকুলার জিওমেট্রি কি আসবে? সেম আসবে, সেম আসবে। ওকে, তাহলে এই অণুটার আকৃতি কি হবে? ত্রিকোণাকার সমতলীয়। ত্রিকোণাকার সমতলীয়। আর বন্ধন কোণ দেখো কত? সবগুলো কত করে হবে? তাহলে কত পুরাটা মিলে কত? পুরাটা মিলে পুরো গোলাটা কত? 360 ডিগ্রি। মানে টোটাল বন্ড এখানে কয়টা দেখো? এই যে এটা একটা বন্ড অ্যাঙ্গেল, এটা একটা বন্ড অ্যাঙ্গেল, এটা একটা বন্ড অ্যাঙ্গেল, টোটাল 3টা বন্ড অ্যাঙ্গেল আছে। তাহলে 360 কে 3 দিয়ে ভাগ দাও, কত আসে? 120। তাহলে এখানে বন্ধন কোণের মান কত হবে? 120 ডিগ্রি। ঠিক আছে কিনা? তাহলে যদি 3টা বন্ধন জোড় থাকে তাহলে অলওয়েজ শেপ কি হবে? ত্রিকোণাকার সমতলীয় এবং বন্ধন কোণ কত হবে? 120 ডিগ্রি। বুঝছি? এখন তুমি এটা একবার কিভাবে দেখো? একবার কিভাবে এটাকে? চলো কেস 2, এই যে কেস 2 3 বিপি, একটা উদাহরণ দাও আমাকে। এটা 3 বিপি বুঝার সবচেয়ে আদর্শ উদাহরণ কোনটা? BCl3 না? দেখো তোমার যদি 9 10 এ এই যৌগটার গাঠনিক সংকেত আঁকতে দিতে তুমি কি করতা? এই কথা বলো, এই দেখো তুমি ভাই আপনি আঁকতা না? ছোটবেলা তোমরা এইভাবে এঁকে বলতাম ভুল। ঠিক আছে, এখন আমরা কিন্তু প্রত্যেকটা অণুর প্রপার 3 ডাইমেনশনাল স্ট্রাকচার দেখতেছি। ঠিক আছে, এটা কিভাবে থাকে স্পেসের মধ্যে, এটা স্ট্রাকচার কিভাবে হবে দেখো। এই যে লিখো বোরন, বোরন। তাহলে বোরন কি আমাদের কেন্দ্রীয় পরমাণু। বোরন হচ্ছে আমাদের কি কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু। আচ্ছা কেন্দ্রীয় পরমাণু। এখন লক্ষ্য করো, এইখানে আমি একটা বন্ড দিলাম, বামে দিলাম একটা, ডানে দিলাম। এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন।
কত অ্যাঙ্গেলটা কত এ সাইন কত কত 120 নাকি 120 কোনটা দুইটাই কলকাতার মানুষজন কিন্তু 20 বলে না কি বলে তাহলে আকৃতি কি হবে আকৃতি দেখো আকৃতি হবে ট্রাইগোনাল প্লেনার প্লেনার বা বাংলাতে কি লিখবো ত্রিকোণাকার 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 সমতলীয় ঠিক আছে আর বন্ধন কত 100 তাহলে কি ছবি আঁকতে হবে আকৃতি লিখতে হবে বন্ধন লিখতে হবে তাহলে তোমাদেরকে দেখাই আমি এই যে এটা হচ্ছে ত্রিকোণাকার সমতুল্য এই দেখছো মডেল এটা হচ্ছে বোরন ক্লোরিন 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 এখানে ক্লোরিনের জায়গায় ফ্লোরিনও থাকতে পারে ফ্লোরিন 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 হাইড্রোজেনও থাকতে পারে হাইড্রোজেন হাইড্রোজেন অথবা এমন হতে পারে মাঝখানে অ্যালুমিনিয়াম হলুদটা এটা ক্লোরিন এটা কি এনিথিং বাস তিনটা বন্ধন জোড় দেখলেই কি স্ট্রাকচার এটা অ্যাঙ্গেল এটা শেষ ক্লিয়ার চলো এবার আসো আমরা সিমুলেশন আমরা যাই চলো তিনটা বন্ধন জোড় হলো এবার বন্ধন জোড় আমরা একটা বাড়াই দিব চারটা করে দিব এবার একটা মজার কথা বলি তোমাদের দেখো দেখো এই যে দেখো ধরো ধরো তুমি একটা তো সিঙ্গেল বন্ড তুমি রিমুভ করে ফেলছো না ধরো তুমি করলা কি একটা ডাবল বন্ড দিয়ে দিলাম দেখো তো স্ট্রাকচারে কি কোনো চেঞ্জ হয়েছে দেখো না চেঞ্জ হয়েছে না ট্রাইগোনাল প্লেনারি কিন্তু আছে তার মানে ডাবল বন্ডের জায়গায় তুমি যদি ট্রিপল বন্ড দাও কোনো প্রবলেম হবে না স্ট্রাকচার সেমই থাকবে তার মানে কি দাঁড়ালো জিনিসটা আমি একটা পয়েন্ট লিখছিলাম না কিছুক্ষণ আগে এখানে গেছে এই অণুতে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাকে একক বন্ধনের মতো চিন্তা করে আকৃতি নির্ধারণ করতে হবে আমরা ট্রিপল বন্ড ডাবল বন্ড থাকলে টেনশন নেই তুমি এটাকে সিঙ্গেল বন্ড ধরেই স্ট্রাকচার বের করতে পারবে কোনো সমস্যা নেই এটা সলিউশনে যাই চলো এখানে দুইটা আছে এই তিনটা এই চারটা দেখো কি হয়ে গেল এটা আচ্ছা বর্ণিকেলগুলা ইয়ে করে দেই তাহলে দেখতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে দেখো এটা কেমন স্ট্রাকচার দেখছো এটা কেমন স্ট্রাকচার ওটা দেখাচ্ছি এই যে দেখো এই সাইড এই দেখো কোথায় দুষ্টামি শুনো ভাই কথা শুনো মনোযোগ দিয়ে দেখো এই যে এইটা হচ্ছে আমাদের চারটা বন্ধন জোড় হ্যাঁ এই যে মাঝখানে যে কালোটা হচ্ছে আমাদের অফ করে দাও এটা টানো না টানলে ঠিক হয়ে যাবে না অফ করো না কম লাগবে অফ করে দাও আরে আমি টানো এটা সুইচ দাও উপরে এত বড় হইছো ভাই তারপরে ভাই ছোট ছোট বিষয় না তোমরা যে কি করবা জীবন আমি কিছু বুঝি না করতে পারবা প্রেম ঠিক আছে সকাল বিকাল তোমার রাখবে দৌড় করে ঠিক আছে
বাকি করতে গেলে দেখা যাবে যে বস্তায় ঝাড়ি খাবার সকল এই দেখো এই মাঝখানেরটা হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় তরঙ্গ, ঠিক আছে? এই যে দেখো মনে করো এটা হচ্ছে মিথেন, মনে করো এটা কি মিথেন, এই কালোটা হচ্ছে কার্বন, এই কালোটা হচ্ছে কার্বন, এইগুলো হচ্ছে সব হাইড্রোজেন মনে করো। এই যে হাইড্রোজেন, তাহলে তোমরা মিথেন কিভাবে আঁকতে বলো তো খাতার মধ্যে? একটা কার্বন আইকা উপরে একটা নিচে একটা বামে একটা ডানে একটা, এইভাবে তুমি মিথেন আঁকতা, ঠিক আছে? সম্পূর্ণ ভুল, ঠিক আছে? এটা কিন্তু প্রপার স্ট্রাকচার না। দেখো এই হলো কার্বন, এই হলো হাইড্রোজেন, এই হলো হাইড্রোজেন, এই হলো হাইড্রোজেন, এই হলো হাইড্রোজেন। এবার তোমাকে কিছু বুঝাই, মনোযোগ দাও দিকে। ধরো আমি যেটা বামার দিয়ে ধরছি, হ্যাঁ, এইটার সাথে যদি আমি এই দুটাকে কানেক্ট করি, মানে শীর্ষবিন্দুগুলো যদি আমি কানেক্ট করি, তাহলে এই একটা এখানে একটা কি পাওয়া যাবে, একটা তল পাওয়া যাবে, একটা তল পাওয়া যাবে। আবার দেখো যেটা আমি বামার দিয়ে ধরছি এটার সাথে যদি আমি এই দুটাকে কানেক্ট করি আরেকটা তল আসবে, আর এই দুটাকে কানেক্ট করলে কি আরেকটা তল আসবে। আবার নিচের তিনটা মিলে নিচের তিনটাকে তুমি যদি কানেক্ট করো তাহলে নিচে আরেকটা কি আসবে, তল আসবে। মোট কয়টা তল আসবে? চারটা তল। কয়টা তল? চারটা তল। এই জন্য এই টাইপের স্ট্রাকচারকে বলা হয় চতুস্তলকীয়। কি বলে? আর ইংরেজিতে বলে টেট্রাহেড্রাল। এই দেখো লেখা আছে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। চলো এবার আমরা বর্ণ অ্যাঙ্গেল দেখি। কত বর্ণ অ্যাঙ্গেল দেখো? 109.5। 109.5 এই অ্যাঙ্গেল এগুলো মুখস্থ করে ফেলতে হবে। কোন ক্ষেত্রে বর্ণ অ্যাঙ্গেল কত? 109.5। তাহলে চারটা বন্ধন মিলে আকৃতি কি বলো? চতুস্তলকীয়। বন্ধন কোণ কত? 109.5। এখন তুমি এটা আঁকবা কেমনে ভাই? যে 4BP, 4BP এর উদাহরণ কি? কার্বন টেট্রাক্লোরাইড হতে পারে, মিথেন হতে পারে, সিলিকন টেট্রাক্লোরাইড হতে পারে, যে কোনো একটা নিলেই হবে। ধরো আমি লিখলাম কার্বন, কার্বন লিখলাম। দেখো কিভাবে লিখবা, দেখো কার্বন লিখবা, এই যে উপরে দিবা, উপরে দিবে একটা দাগ, দেখো উপরে দিবে একটা দাগ, উপরে দিবে একটা দাগ, নিচে একটা দাগ, কয়টা হলো? দুইটা। হ্যাঁ দুইটা। এই বামে দিবে একটা, এই ডানে দিবে। খাতার মধ্যে এভাবে আঁকো, বুঝছো? খাতার মধ্যে এভাবে আঁকো। এই অ্যাঙ্গেলটা কত? 109.5। তাহলে এটার আকৃতি কি দাঁড়াচ্ছে? আকৃতি আকৃতি হচ্ছে তাহলে, আর বন্ধন কোণ কি? আকৃতি হবে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয় বা আর বন্ধন কত? 109.5। তাহলে এগুলো হচ্ছে আমাদের আদর্শ আকৃতি। এগুলো কি? আদর্শ আকৃতি। তাহলে বলো তুমি যদি CCl4 ভাই লিখতে পারো, বাকিগুলো পারবা না? মিথেন পারবা, সিলিকন টেট্রাক্লোরাইড পারবা। চলো এটা আমাদের ক্লিয়ার। নেক্সট সিমুলেশনে যাই। চলো এবার বন্ধন আরেকটা বাড়াই দিব, 5টা। এটা কি স্ট্রাকচার হলো কিছু বুঝতেছি না। এর একটা মজা আছে, দাঁড়াও। এই এখন এসে যাতে আসছে এটা একটু দিলেন তো, ওটা মেমোরি কার্ডে নিয়ে পড়ে লাগাইতে আসুন, দেখি না।
ওই যে একটা কথা আছে না, শয়তানের লারে, ঠিক আছে, লারতে তো মনে লাগে, ঠিক আছে, বাঙালির সবই তো এটা। আপনি তো নড়ে এই যে আমার মনে লাগছে। চলো, এটা কি স্ট্রাকচার? এটাও ঠিক আছে, সবগুলো ঠিক আছে। দেখো এই স্ট্রাকচারে দেখো, মাঝখানে তো আমাদের কেন্দ্রীয় পরমাণু, তার চারপাশে 5টা প্রান্তীয় পরমাণু। দেখো মনোযোগ দিয়ে দেখো, ঠিক মিডলে 3টা পরমাণু আছে, ঠিক মাঝখানে কি, ঠিক মিডলে 3টা, নিচে একটা, উপরে একটা, নিচে একটা, উপরে একটা। দেখো তো ঠিক মাঝখানটাতে একটা ত্রিভুজ তৈরি করা যাবে না? ঠিক মিডলের যে শীর্ষবিন্দুগুলো আছে ওগুলো যদি কানেক্ট করি কি পাওয়া যাবে? একটা ত্রিভুজ পাওয়া যাবে, একটা ত্রিভুজ পাওয়া যাবে। তাহলে একটা ত্রিভুজ আমি পাবো, মানে 3টা কোণা আছে মাঝখানে, মানে ত্রিকোণাকার শব্দটা থাকবে আকৃতির মধ্যে। আর দেখো তুমি যদি এই উপরের পরমাণুটার সাথে তুমি যদি মাঝখানের 3টা কানেক্ট করে দাও, দেখো এই উপরেরটার সাথে তুমি যদি মাঝখানের 3টা কানেক্ট করে দাও, তাহলে তুমি কি একটা পিরামিড পাবা না? আমাকে বলো তো, একটা পিরামিডের মতো একটা স্ট্রাকচার পাওয়া যাবে। সিমিলারলি তুমি যদি এই নিচেরটার সাথে মাঝখানের 3টা কানেক্ট করতে, তাহলে নিচেও কি আসবে? একটা পিরামিড আসবে। তাহলে উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, কয়টা পিরামিড? 2টা পিরামিড, আর মাঝখানে 3টা কোণা। এটাকে কি বলা যাবে? ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। ইংরেজিতে বলে, দেখো লেখা আছে ট্রাইগোনাল, ট্রাইগোনাল বাই পিরামিডাল। ট্রাইগোনাল মানে ত্রিকোণাকার, বাই মানে হচ্ছে 2, বাই মানে হচ্ছে 2, পিরামিডাল মানে হচ্ছে পিরামিড। ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। আচ্ছা চলো এবার বন্ড অ্যাঙ্গেল গুলো একটু দেখো, মনোযোগ দিয়ে দেখো। দেখো তো এখানে সবগুলা বন্ড অ্যাঙ্গেল কত দেখাচ্ছে? 90 দেখাচ্ছে। এটা মানে হচ্ছে দেখো এই যে খাড়াগুলো আছে না, মানে উপরেরটা আর যে নিচেরটা, এই উপরেরটার সাথে মাঝখানের 3টার অ্যাঙ্গেল হচ্ছে 90, আবার নিচেরটার সাথে মাঝখানের 3টার অ্যাঙ্গেল কত? 90, ঠিক আছে, 90। এটা হচ্ছে তোমার এক ধরনের বন্ড অ্যাঙ্গেল আমরা পাইলাম। আর তুমি দেখো, তুমি এই কথাটা না, আচ্ছা এবার দেখো কিছু কিছু অ্যাঙ্গেল আছে, দেখছো 120, দেখছো 120, এই 120 গুলো কোনগুলো? এগুলো হচ্ছে যে ত্রিভুজের মধ্যে যে কোণগুলো আছে না, ত্রিভুজ মাঝখানে যে ত্রিভুজটা ছিল, ওই ত্রিভুজের মধ্যে যে বন্ধনগুলো আছে ওই অ্যাঙ্গেলগুলো কত করে? 120। তাহলে ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলগুলো সব 120 করে, আর উপরেরটার সাথে মাঝখানের 3টা অ্যাঙ্গেল কত? 90, আর নিচেরটার সাথে মাঝখানের 3টার অ্যাঙ্গেল কত? 90। এখানে দুই ধরনের বন্ধন আছে, 90 ডিগ্রি আর 120 ডিগ্রি। এখন তুমি এটা একবার কিভাবে দেখো, উদাহরণ দিচ্ছি, কেস নাম্বার 4, 5 pp। উদাহরণ হচ্ছে PCl5, ওকে, PCl5। তুমি লিখো ফসফরাস, দেখো এটা কি হবে? ফসফরাস। দেখো এই যে ডান দিকে দিবে একটা দাগ, নিচে একটা, উপরে একটা, 3টা শেষ। কয়টা শেষ? 3টা শেষ। এবার দেখো এইখানে একটা দাগ দিবা, আর এখানে একটা দাগ। দেখো এই যে মাঝখানে ত্রিভুজ না, মাঝখানে ত্রিভুজ, হ্যাঁ, এই দেখো মাঝখানে ত্রিভুজ না, মাঝখানে ত্রিভুজ, উপরে পিরামিড, নিচে পিরামিড, ত্রিকোণাকার দ্বিপিরামিড। এটার আকৃতি হবে, দেখো
আকৃতি হবে আর বন্ধন কোণ। আরে পাগল হইছ না আরে পাগল হইছ না আকৃতি হবে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। এ ওর কোনো টাকা নাই কোন নিয়ে লাভ হবে আমার তো একটা বলছ আর বন্ধন কোণ হবে দেখো 90 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে পাঁচটা বন্ধন জোড় হইলে বলো আদর্শ আকৃতি কি? ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। বন্ধন কত? 90 ডিগ্রি আর 120। ত্রিভুজের গুলো সব 120 করে, আর উপরেরটা নিচেরটার সাথে ত্রিভুজের গুলো কত? 90 ডিগ্রি। আচ্ছা, তো এটা আমাদের হলো নেক্সট। কথা বললে তুলবা কখন তুলবে? মানে কি ঠিক আছে ভাই, বানান এখানে ফ্যাক্ট না। বানান নিয়ে পড়ে তুমি ভাই এত বড় হইছো। আচ্ছা বানান বললে কি সমস্যা? বললে বাংলা লিখবা না ইংলিশ লিখবা, সমস্যা কি? এই যে মাস্টার গুলো, এই যে গুলো। এইটা 120, এটার সাথে এটা 120, এটার সাথে এটা 120। চলো নেক্সট ওয়ান। হ্যাঁ এক্সপেরিমেন্ট করে যে এটা আবিষ্কার করছে ও তো এক্সপেরিমেন্ট করে দিছে। না 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 দেখলে হবে না। চলো এই যে এবার বন্ধনটা 6টা করলাম দেখো। বলো মাঝখানে কয়টা? এবার মাঝখানে 4টা। এই যে কেন্দ্রীয় পরমাণু, এটা কি ইন্টারেস্টিং জিনিস দেখো। এখানে দেখো এই যে রেখাটা আছে না, এই রেখা বরাবর কয়টা বন্ধন আছে? এই রেখা বরাবর কয়টা বন্ধন আছে? 2টা বন্ধন আছে। ধরো তোমার এই রেখাটা হচ্ছে x অক্ষ, কোন অক্ষ? x অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। আবার দেখো এই যে রেখাটা, এই রেখা বরাবর কয়টা বন্ধন আছে? 2টা বন্ধন। এই রেখাটাকে তুমি ধরো y অক্ষ, দেখো এটা x, এটা কি y। এই উপরে আছে নিচে আছে, এই রেখাটা তাহলে কি হবে? z অক্ষ। তাহলে যদি 6টা বন্ধন জোট থাকে তাহলে তোমাকে কি চিন্তা করতে হবে? যে x অক্ষ, y অক্ষ এবং কি z অক্ষ, এবং প্রতিটা অক্ষের প্রান্ত বিন্দুতে একটা একটা করে কি থাকবে? প্রান্তীয় পরমাণু অবস্থান করবে। ঠিক আছে? আচ্ছা চলো এবার তোকে বুঝাই যে এটা তুমি কিভাবে আঁকবা। চলো কেস নাম্বার 5। কয়টা বিপি ভাই? 6টা বিপি, 6টা বন্ধন জোড়। এটা উদাহরণ দিতে পারবা? 6টা বিপি, ভেরি গুড। SF6 সবচেয়ে আইডিয়াল एग्जांपल কি? SF6। দেখো এটা আঁকি কিভাবে, আঁকা শিখে নাও। এই যে এই দিবা x, ওকে, এটা হচ্ছে কোন অক্ষ? x, এই x অক্ষ। এটা কোন অক্ষ? y, এটা হচ্ছে x, এটা কি y। এবং z কেমনে আঁকবো? এই z আঁকতে পারো? পারো না। ডটেড লাইনটা কি আমাদের বলো? z, z অক্ষ। ঠিক আছে, z অক্ষ। ওকে আচ্ছা এটা দেখো, এটা কিন্তু আমি 2D স্পেসের মধ্যে আঁকছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা অংশ বোর্ডের বাইরে, এই যে বাইরে আছে। এই পাশে যে ডটেড অংশটা, এটা বোর্ডের বাইরে আছে।
আর ওই পাশে ডটেড অংশটা বোর্ডের ভিতরে আছে, এটা তো এখানে বোঝানো সম্ভব না, এই জন্য এইভাবে আমরা আঁকি আছি। লক্ষ্য করো ঠিক মিডলে কে থাকবে? সালফার। দেখো সালফার তিন চক্রের ছেদবিন্দুতে এইখানে একটা ফ্লোরিন থাকবে, এখানে একটা ফ্লোরিন থাকবে, এখানে দুইটাই দিবে। এই ফ্যানটা একটু অন করে দেন, এই পাশে শুকাচ্ছে, এই পাশে ঘামছে। ডান পাশে ডানটা না এখানে আপনার ডান পাশে। এখন দেখো তোমার যদি এইভাবে একটা সমস্যা হয় আরো সহজে আঁকা যায়। এই মাথাতে পাগল হয়ে গেল আমার ভাই, তোমার কয়দিন করে পাগল হবো। আমার বাড়ি পাবনার ওদিকে। দেখো কিভাবে আঁকবে, দেখো এই যে উপরে একটা দাগ দিবা, দেখো উপরে একটা দাগ দিবা, নিচে একটা দাগ দিবা, বুঝছো? এই যে দাগ দিবা, যেগুলো উপরে আর নিচে এগুলো হচ্ছে জেড অক্ষ, উপরে নিচে কি অক্ষ? জেড অক্ষ। এই যে এদিকে একটা দাগ দিবা, এদিকে একটা দাগ দিবা, এদিকে একটা দাগ দিবা, এদিকে একটা দাগ। এইভাবে আঁকবে, বুঝছো? সহজে আঁকা যায় এইভাবে। অ্যাকচুয়ালি তুমি যদি এই স্ট্রাকচারটাকে হাতে ধরে একটু ডান দিকে রোটেট করাও, এটা চলে আসবে। সো দেখো তাহলে এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, আর প্রশ্ন হচ্ছে ভাই এই স্ট্রাকচারের নাম কি হবে? দেখো নাম কি হবে? সো নামটা বোঝার জন্য আমরা একটু সিমুলেশনে যাই। দেখো দেখো এবার তুমি যদি দেখো, তুমি যদি এই উপরেরটার সাথে এই দুটাকে কানেক্ট করো একটা তল, এই উপরেরটার সাথে এইটা কানেক্ট করলে আরেকটা তল, এইটার সাথে এইটা কানেক্ট করলে আরেকটা তল, এইটার সাথে এইটা আর এইটা কানেক্ট করলে আরেকটা তল। কয়টা তল হলো? উপরে কয়টা তল আছে? চারটা। ঠিক একইভাবে নিচেও চারটা আছে না? চারটা কয়টা? আটটা। মোট আটটা তল আছে। এই জন্য এটা জিওমেট্রি কি দেখো অক্টাহেড্রাল, বাংলা হচ্ছে অষ্টতলকীয়। মানে কি? অষ্টতলকীয়। তাহলে 6টা বন্ধন জোড় হইলে অষ্টতলকীয় গঠন। এবার বন্ডিং এর বলো তো সব 90 ডিগ্রি এখানে। কেন? তুমি নিজে চিন্তা করে দেখো, কারণ বন্ধনগুলো এক্স্যাক্টলি আছে কোন অক্ষ বরাবর? x y আর z অক্ষ বরাবর। তাহলে x এর সাথে y এর অ্যাঙ্গেল কত? 90। x এর সাথে z এর অ্যাঙ্গেল কত? 90। y এর সাথে z এর অ্যাঙ্গেল কত? 90। এইজন্য এখানে সবগুলো বন্ধন কোণ 90 ডিগ্রি। আচ্ছা এখন চলো আমরা দেখি এখানে আকৃতি দুইটা রেঙ্গি করতে হবে যে x অক্ষ y অক্ষ দিয়ে যেটা। ইয়েস, না এটা তো আমাকে বোঝানোর জন্য তোমাকে বলছি। আর টিচাররা হচ্ছে পোলাপানদেরকে এইভাবে শেখায়, পোলাপান এটা কিছু ভিজুয়ালাইজ করতে পারে না। ঠিক আছে, এইগুলা যে x y z অক্ষ বরাবর আছে এগুলা কখন লাগবে? যখন আমরা সামনে ইয়া করব, সংকরণ করব, ওইখানে তোমার কিন্তু এগুলো বুঝতে হবে কোন অক্ষ বরাবর বন্ধনগুলো গঠিত হচ্ছে, কোন ডি অরবিটাল ইউজ হবে, এই তখনই জিনিসগুলো আসবে। আকৃতি হবে বলো কি? অষ্টতলকীয়। বন্ধন কোণ কি হবে? বন্ধন কোণ ঠিক আছে। তো এইভাবে আঁকার দরকার নেই। তুমি আঁকবা কিভাবে এক্সামে? এই তাহলে দেখো 7টা বিপি আজকে পড়াবো না, যেগুলো পড়লাম এগুলো আমি একটু রিভাইজ করি। দুইটা বন্ধন জোড় থাকলে বলো আকৃতি কি? সরলরেখি। বন্ধন কোণ 180। তিনটা বন্ধন জোড় থাকলে ত্রিকোণাকার সমতলীয়। বন্ধন কোণ কত? 120। চারটা বন্ধন জোড় চতুস্থলকীয়। বন্ধন কোণ 109.5। পাঁচটা বন্ধন জোড় হলে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। বন্ধন কোণ কত? 90 ডিগ্রি আর 120। আর 6টা বন্ধন জোড় হচ্ছে অষ্টতলকীয় এবং সবগুলো বন্ধন কোণ এখানে 90 ডিগ্রি। ঠিক আছে, আজকে তুমি থাক। আগামী ক্লাসে আমরা 7টা বিপি থেকে পড়বো আর লোন পেয়ারের কেসগুলো নেক্সট ক্লাসে পড়বো।